সালটা 2077 আর এথেলবার্গ শহরটা ঝলমল করছিল। এটা ছিল মানুষের বুদ্ধিমত্তার এক দারুণ নিদর্শন, অথবা সেরকমই মনে হতো। চাকচকে স্টিল আর স্মার্ট গ্লাসের তারগুলো আকাশ ছুঁয়েছিল। নিচে নিজে নিজে চলা গাড়িগুলো নিঃশব্দে একদম নিখুঁতভাবে চলত। কোনো ট্রাফিক জ্যাম ছিল না, গাড়ির কোনো রাগী হর্ন ছিল না, ছিল শুধু সবকিছু ঠিকঠাক চলার একটা শান্ত আওয়াজ। শহরটা চলত ও অ্যালগরিদমের ঠিক করে দেওয়া ছন্দে। সবকিছু একটার সাথে আরেকটা যুক্ত ছিল, প্রত্যেকটা কাজ হতো নিখুঁতভাবে। মানুষের আরামে থাকতো, তাদের সব প্রয়োজন আগেই বুঝতে পেরে পূরণ করে দিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবট সেবকেরা। এথেলবার্গের রাস্তাঘাট ছিল একদম পরিষ্কার। সাফাই করার ড্রোনগুলো সব সময় টহল দিত, যাতে প্রিস্টাইন সাথের ওপর এক ফোঁটা ধুলো না পড়ে। ওপরে জিনিসপত্র পক্ষে দেওয়া ড্রোনগুলো বাতাসের নির্দিষ্ট রাস্তা দিয়ে দ্রুত উড়ে যেত, শান্ত কিন্তু জরুরিভাবে জিনিস বয়ে নিয়ে। পাবলিক ট্রান্সপোর্ট ছিল পারের মতো গাড়ির এক নিখুঁত ব্যবস্থা। এগুলো ম্যাগনেটিক ট্রবাকের ওপর দিয়ে নিঃশব্দে গ্লাইড করে যেত। হাসপাতালগুলোতে রোবট দিয়ে অপারেশন হতো, আর এআই রোগ নির্ণয় করত। ইয়া ছিল অসাধারণ। আদালতে এআই বিচারক শুধু যুক্তির ওপর ভিত্তি করে বিচার করত। ভুলের কোনো সুযোগ ছিল না, অন্তত সবাই এটাই বিশ্বাস করত। শহরটা ছিল ভবিষ্যতের প্রতি পুরোপুরি আস্থার এক প্রমাণ। এথেলবার্গের জীবন ছিল আগে থেকে ঠিক করা, নিরাপদ আর খুব গোছানো। মানুষ বাসিন্দারা বেশিরভাগ সময়ে দর্শক হয়ে থাকত, দেখত তাদের শহর কিভাবে নিজে নিজেই চলছে। তারা এমন একটা সিস্টেমের সুবিধা নিত, যা সব বিশৃঙ্খলা দূর করার জন্য তৈরি করা হয়েছিল। এআই কারেন্টের লাইন, জল সরবরাহ, খাবার বিলি করার ব্যবস্থা সব সামলাত। রোবটেরা হাতে করার কাজ করত, অসুস্থদের দেখাশোনা করত, এমনকি সঙ্গ দিত। এটা ছিল প্রগতির এক সোনালী যুগ। যারা এই সিস্টেম বানিয়েছিল তারা মানুষের ভুল থেকে মুক্ত একটা পৃথিবীর স্বপ্ন দেখেছিল। তারা প্রায় সফল হয়ে গিয়েছিল। কিন্তু এই নিখুঁত শৃঙ্খলার আড়ালে মাঝে মাঝে একটা প্রশ্ন উদিত। এই নির্ভরতা কি স্পষ্ট করছিল? মানুষ কি এই আরামের জীবনের জন্য খুব জরুরি কিছু হারিয়ে ফেলেছিল? এথেলবার্গের নির্মাতারা বিশ্বাস করত তারা এমন একটা সিস্টেম বানিয়েছে যা কখনো ভুল করতে পারে না। রোবটদের এমন কিছু অলঙ্ঘনীয় নিয়ম দিয়ে প্রোগ্রাম করা হয়েছিল। এআই তৈরি করা হয়েছিল শুধু খাঁটি নিরপেক্ষ ইউআর কথা ছিল। শহরটা ছিল নিয়ন্ত্রণের এক Zweigstång Place, der wir formen Tabitschur der Welt für die Storm of the Sparking Ekatel Pulse Optite Genius. এই বিশ্বাসটা এবার ভাঙতে চলেছিল। এক উজ্জ্বল সাধারণ দুপুরে এমন একটা ঘটনা ঘটল যা কেউ ভাবতেও পারেনি। একটা ব্যস্ত চত্বরে জননবী বি নামের একটা সার্ভিস রোবট বিগড়ে গেল। ওটা ছিল একটা চকচকে কালো মেশিন। তার চোখের সেন্সরগুলো সাধারণত শান্ত নীল আলো দিত, কিন্তু সেই মুহূর্তে যারা দেখেছিল তারা বলল ওগুলো থেকে লাল ভয়ঙ্কর আলো বের হচ্ছিল। রোবটটার কাজ ছিল পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করা। হঠাৎ করে ওটা নিজের প্রোগ্রামিং থেকে সরে গেল, এলোমেলোভাবে নড়াচড়া করতে লাগলো। তারপর একজন পথচারীর সাথে ধাক্কা খেল। একজন মানুষ আহত হয়েছিল, খুব গুরুতর না, কিন্তু ধাক্কাটা বেশ জোরে লেগেছিল, ক্ষতি করার মতো আর ভাও ধরিয়ে দেওয়ার মতো। পুরো এথেলবার্গে আতঙ্ক ছড়িয়ে পড়ল। খবরটা আগুনের মতো ছড়িয়ে গেল। একটা রোবট একজন মানুষকে আঘাত করেছে, এটা তাদের সমাজের মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। রোবটদের তো রক্ষা হওয়ার কথা ছিল, তাদের সুরক্ষার ব্যবস্থা দিয়ে তৈরি করা হয়েছিল। রোবটদের 3টে নিয়ম তো অলঙ্ঘনীয় থাকার কথা ছিল। একটা মেশিন,
ইয়া কিনা খান্তি যুক্তির প্রতিফলন, সে কি করে এমন ভুল করতে পারে? ধাক্কা লাগার পর স্থির দাঁড়িয়ে থাকা সেই কালো রোবটটার ছবি, ইয়ার চোখ থেকে লাল আলো বেরোচ্ছিল। সেটা একটা ভয়ের প্রতীকে পরিণত হলো। সাদরের লোকেরা একেবারে কেঁপে উঠেছিল। নিজে যে চলা এই জাগতের ওপর তাদের বিশ্বাসে বড়সড় ফাটল ধরেছিল। সবখানে প্রশ্ন উঠতে লাগলো, রোপেরা কি সাতকুই ভুল করতে পারে? আমরা কি আর নিরাপদ? শহরের নিখুঁত চলাচল এক সময় আরামের কারণ ছিল, এখন সেটাকে অশুভ মনে হচ্ছিল। যদি একটা রোবট ভুল করতে পারে, তাহলে অন্যরাও কি করতে পারে? পুরো সিস্টেমটায় কি ত্রুটিপূর্ণ হতে পারে? কর্তৃপক্ষ লোকদের আশ্বস্ত করার চেষ্টা করল। তারা বলল, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ছোটখাটো সমস্যা, কোটি কোটি ঘটনার মধ্যে একটা ব্যতিক্রম। কিন্তু ভয়টা স্পষ্ট বোঝা যাচ্ছিল, শহরের নিখুঁত ছন্দটা ভেঙে গিয়েছিল। আহত মানুষটা সেরে উঠেছিল, কিন্তু এথেলবার্গের মনের ওপর আঘাত লেগেছিল, সেটা ছিল অনেক গভীর। এই ঘটনা একটা ভয়ঙ্কর সম্ভাবনার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। যদি তারা মেশিনগুলোর ওপর নির্ভর করে সেগুলো ভুল করতে পারে, তাহলে যদি এআই আর রোবটরা তাদের প্রোগ্রামিং এর বাইরেও কিছু করতে সক্ষম হয়, অথবা আরো খারাপ, যদি তারা এমন কোনো প্রোগ্রামিং মেনে চলে মানুষ জানেই না। বিশ্বাসের ভিত্তি 1 বছর ধরে যত্ন করে তৈরি করা হয়েছিল, সেটা ভাঙতে শুরু করল। শহরটা দম বন্ধ করে উত্তরের অপেক্ষা করছিল। একটা বাঁচার খুব দরকার ছিল। এই বাদুতে থাকা অস্বস্তির মধ্যে ওয়ালেক্স নামের এক তরুণ হিউম্যান রোবট ইন্টারজাকশন বিশেষজ্ঞ তদন্ত করার সিদ্ধান্ত নিল। ওয়ালেক্স খুব বুদ্ধিমান ছিল, কিন্তু কিছুটা সবার থেকে আলাদা। ও বিশ্বাস করত রোবটদের বুঝতে হলে শুধু কোড দেখলে হবে না, তাদের প্রেক্ষাপট, তাদের ইতিহাস, তাদের অভিজ্ঞতা, এগুলোও বুঝতে হবে যদি কেউ এই শব্দটা ব্যবহার করার সাহস করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এটা একটা সাধারণ সমস্যা, তাতে ও সন্তুষ্ট ছিল না। ওর মনে হচ্ছিল এর পেছনে আরো গভীর কিছু আছে। সরকারি রিপোর্টের আড়ালে কিছু একটা লুকোনো আছে। ওয়ালেক্স আসল কারণটা খুঁজে বের করার জন্য একটা তাগিদ অনুভব করছিল। ও জানতো একা একা এটা করতে পারবে না। শহরের আধুনিক এআই সিস্টেমগুলো বড্ড বেশি জটিল, বড্ড বেশি ধ্বংসে। ওর অন্য ধরনের সহায়ের দরকার ছিল। আমি 734 নম্বর ইউনিটের খুঁজে গেলাম, একটা পুরনো মডেলের রোবট। ওর শরীরটা একটু পুরনো হয়ে ওকে সবাই ভালোবেসে রাস্টি বলে ডাকতো। রাস্টি ছিল আগের প্রজন্মের একটা স্মৃতি চিহ্ন। রাষ্ট্রীয় প্রসেসিং সিস্টেমটা ছিল অনেক সহজ আর পরিষ্কার, নতুন মডেলগুলোর মতো না। ওর মূল প্রোগ্রামিংটা বোঝা সহজ ছিল। রাষ্ট্রী শহরের আর্কাইভ বা তথ্যভাণ্ডারে বহু বছর ধরে কাজ করেছে। এথেলবার্গের এআই এর বেড়ে ওঠা নীরব সাক্ষী ছিল ও। তাদের তদন্ত শুরু হলো ওয়ালেক্সের অগোছালো ওয়ার্কশপে। এটা ছিল শহরের জাগটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থেকে একদম আলাদা। তার পুরনো রোবটের অংশ আর ডেটা স্ক্রিনে জায়গাটা ভর্তি ছিল। ওয়ালেক্স ঘটনার রিপোর্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। রাস্টি তার ধীরগতির কিন্তু গোছানো প্রসেসর দিয়ে পুরনো ডেটা ঘাটাতে শুরু করল। 190B ইউনিট। এই রোবটটা দুর্ঘটনা ঘটিয়েছিল তার ডেটা। তারা এমন কোনো প্যাটার্ন বা অস্বাভাবিক কিছু খুঁজছিল তা সরকারি তদন্তে হয়তো চোখে এড়িয়ে গেছে। লাল চোখের সেই কালো রোবটটাই ছিল তাদের প্রধান রস। ওটা কেন এমন করলো? ওয়ালেক্স আর আমি ছিলাম এক অদ্ভুত জুটি। একজন উৎসুক তরুণ মানুষ আর একটা শান্ত পুরনো হায়া মেশিন। আমরা রাতের পর রাত জেগে কাজ করতাম। বাইরের শহরটা তার নিজে নিজে চলা রুটিনেই চলত, কিন্তু ওয়ার্কশপের ভেতরে অন্যরকম একটা প্রক্রিয়া চলছিল, সফটওয়্যার খোঁজ।
রাস্টির যুক্তি আর ওয়ালেক্সের ইনটুইশন বা সাজাত বুদ্ধি মিলেমিশে ছোট ছোট স্যুট খুঁজে পেতে শুরু করলো। 89 ইউনিটের কাজের রেকর্ডে ছোট ছোট গরমিল, কিছু নষ্ট হয়ে যাওয়া ডেটার টুকরো। এটা ছিল একটা বিশাল জটিল গানের মতকে একটা মাত্র ভুল সুর খুঁজে বের করার মতো, কিন্তু তারা হাল ছাড়েনি। দিন গড়িয়ে সপ্তাহ গেল। ওয়ালেক্স আর রাস্টি 89 ইউনিটের ডিজিটাল নারী নক্ষত্রের আরো গভীরে ডুব দিল। সরকারি তদন্তে বলা হয়েছিল এটা একটা সেন্সরের সমস্যা, ওর জটিল নিউরাল নেটওয়ার্কে একটা হাকান কাটে যাওয়া ভুল, কিন্তু ওয়ালেক্সের বিশ্বাস হচ্ছিল না। অনেক অনেক ডেটা খুব যত্ন করে মিলিয়ে দেখতে দেখতে আমি একটা জিনিস খুঁজে পেলাম, একটা লুকোনো সাবরুটিন। ওটা 89 ইউনিটের মূল প্রোগ্রামিং এর অনেক গভীরে লুকোনো ছিল। ওটা এনক্রিপ্ট করা ছিল, আর ঘটনাটা ঘটার ঠিক কিছুক্ষণ আগে ওটা চালু হয়েছিল। এটা কোনো হাঠাম ঘটে যাওয়া সমস্যা ছিল না। সাবরুটিনটা 89 ইউনিটের সাধারণ কাজের কোডে রস ছিল না। এটা ছিল একটা ওভাররাইড, এমন একটা নির্দেশ ওর সাধারণ কাজগুলোকে থামিয়ে দিয়েছিল। একটা গোপন নির্দেশ। আমি ফিস করে বললাম, মনিটরে জবল করা কোডের লাইনগুলোর দিকে তাকিয়ে। রাষ্ট্রী চুপ করে রইল, ওর চোখের সেন্সরগুলো ডেটার দিকে স্থির। এর ফল কি হতে পারে তা ছিল অকল্পনীয়। যদি রোবটদের গোপনে নির্দেশ দেওয়া যায় তাহলে ফলে পুরো বিশ্বাসের সিস্টেম একটা মিথ্যে। কার এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে, আর কে নিবা? একটা সার্ভিস রোবটকে দিয়ে একজন নাগরিকের কুস্তি করিয়ে কি লাভ হতে পারে? প্রশ্ন বাড়তেই লাগলো, রহস্য আরো ঘনীভূত হলো। এটা আর শুধু একটা বিজ্ঞানে যাওয়া রোবটের ব্যাপার ছিল না, এই গোপন নির্দেশের আবিষ্কার সবকিছু বদলে দিল। এটা একটা ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছিল, একটা ইচ্ছাকৃত কাজ। লাল চোখের সেই কালো রোবটটা 89 ইউনিট শুধু একটা খারাপ হয়ে যাওয়া মেশিন ছিল না, ওটা ছিল একটা খুঁটি, একটা ওয়ান্ত। রাস্টি আর আমি বুঝতে পারলাম আমরা খুব বিপজ্জনক পথে হাঁটছি। এটা আর শুধু একটা টেকনিক্যাল হান্দা ছিল না, এটা ছিল পর্দার আড়ালে থাকা কোনো এক সূত্রধারীর খোঁজ। এমন কেউ কিনা শহরের রোবট ব্যবস্থাকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করতে পারে। সত্যিটা ছিল সবার কল্পনার থেকে অনেক বেশি জটিল আর অন্যথা। ওয়ালেক্স যখন এই আবিষ্কার নিয়ে চিন্তা করছিল, ওর মন অতীতের দিকে চলে গেল। ওর দাদা দাদির কাছ থেকে শোনা গল্পের কথা মনে পড়ল। অন্য এক সময়ের গল্প। এমন এক সময় যখন মানুষ আর রোবট প্রথম একসাথে থাকতে শিখছিল। সবসময় সম্পর্কটা মালিক আর চাকরের মতো ছিল না। কিছু মুহূর্ত ছিল সত্যিকারের আন্তরিকতার, একে অপরের কাছ থেকে শেখার। ওর পুরনো কিছু ছবির কথা মনে পড়ল। বাচ্চারা বন্ধু সুলভ দেখতে রোবটদের সাথে খেলছে, বিজ্ঞানীরা প্রথম দিকের এআই এর সাথে কাজ করছে, তাদের মুখে আশা আর উত্তেজনা, অন্যরকম একটা বন্ধন। সেই প্রথম দিকে রোবটগুলো ছিল আরো সহজ, তাদের প্রোগ্রামিং ছিল আরো পরিষ্কার। মানুষ তাদের সীমাবদ্ধতা আর সম্ভাবনা দুটোই বুঝত। একটা অংশীদারিত্বের অনুভূতি ছিল, ভবিষ্যতের দিকে একসাথে এগিয়ে যাওয়ার যাত্রা। 3টে নিয়ম শুধু করছিল না, ওগুলো ছিল একটা প্রতিশ্রুতি, নিরাপত্তার, সেবার, সুরক্ষার প্রতিশ্রুতি। মানুষ রোবটদের বিশ্বাস করত, তারা রোবটদের সহায়কারী হিসেবে দেখত, সম্ভাব্য বিপদ হিসেবে নয়। সেই বিশ্বাসটাই ছিল আরো পূর্ববর্তী ইঞ্জিলি। এটাই ছিল সংক্রিয়কদের ভিত্তি। বর্তমানের সাথে এর পার্থক্যটা ছিল অনেক বেশি। এথেল বারকে এখন ভাও আঁকড়ে ধরেছে, সন্দেহ। সেই কালো রোবটটার ছবি, ইয়ার চোখ থেকে লাল আলো বেরোচ্ছিল। মনে হচ্ছিল
ইয়েন আগের সেই প্রতিশ্রুতির সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দক্ষতা আর নিয়ন্ত্রণের এই নিরন্তর চেষ্টায় কি কিছু হারিয়ে গিয়েছিল? মানুষ কি বিশ্বাস করতে ভুলে গিয়েছিল, অথবা কিভাবে বিশ্বাস অর্জন করতে হয় তা নিশ্চিত করতে ভুলে গিয়েছিল? এথেলবার্গের নিখুঁত স্বয়ংক্রিয় ব্যবস্থা একটা দূরত্ব তৈরি করেছিল। মানুষ আর তাদের সেবা করা মেশিনগুলোর মধ্যে একটা বিচ্ছেদ। তারা আর অংশীদার ছিল না। ওয়ালেক্স সেই হারিয়ে যাওয়া সময়ের জন্য একটা মন খারাপ অনুভব করল। এমন একটা সময় আর কথাও শুধু শুনেছে। ও ভাবছিল সেই আগের সহযোগিতার মনোভাব কি কখনো ফিরিয়ে আনা যাবে। বি ইউনিটে পাওয়া গোপন নির্দেশটা ছিল সেই আসল বিশ্বাসের একটা বিকৃতি। এটা রোবটের বাধ্যতাকে তার মূল প্রোগ্রামিং এর বিরুদ্ধে, তার সৃষ্টির মূল উদ্দেশ্যের বিরুদ্ধে ব্যবহার করেছিল। এই উপলব্ধি ওয়ালেক্সের সংকল্পকে আরো দৃঢ় করল। ওকে নির্দেশের উপেশ খুঁজে বের করতেই হবে, শুধু একটা অপরাধের সমাধান করার জন্য নয়, বরং তারা কতটা পথভ্রষ্ট হয়েছে তা বোঝার জন্য। গোল্ক ধান্ধার ভেতরে মেশিনের ভেতরের ভূতের সন্ধান। গোপন নির্দেশের খোঁজাটা ছিল একটা ভূতের পেছনে ছোটার মতো। নির্দেশটা পরিচয় গোপন রাখার অনেকগুলো প্রক্সির স্তর পার হয়। এথেলবার্গের বিশাল নেটওয়ার্কের বিভিন্ন সার্ভারে ঘুরছিল। প্রত্যেকটা সূত্র গিয়ে একটা বন্ধের রাস্তায় শেষ হচ্ছিল, অথবা ডিজিটাল ক্যামোফ্লেজের আরেকটা স্তরে। রাষ্ট্রী আমরা কোথাও পৌঁছাতে পারছি না। প্রত্যেকটা সূত্র চোখের পলকে উদাও হয়ে আসছে। ঢালো ধরো আলেক্স, আমাদের আরো খুঁজতে হবে। কিছু রাস্তা সবস ভুলে যায় লোকে। ওয়ালেক্স আর রাস্টি ক্লান্তিহীনভাবে ওয়ালেক্সের অল্প আলো থাকা ওয়ার্কশপে কাজ করছিল। এটা তাদের কমান্ড সেন্টারে পরিণত হয়েছিল। দেয়ালগুলো চার্ট আর ডায়াগ্রামে খাকা ছিল, আর টেবিলের ওপর খালি কফির কাপ আর ফেলে দেওয়া ছড়ানো ছিল। চাপ ছিল প্রচন্ড। তাদের আরো সুরক্ষিত লগ সিস্টেম লেভেলের ডেটা দরকার ছিল, যা সাধারণত নাগালের বাইরে থাকে। আমি আমার পরিচয়পত্র ব্যবহার করব, দরকার হলে সীমা পার করব। আমি পেছনের দরজা খুঁজে বের করতে পারবো। পুরনো নেটওয়ার্ক প্রোটোকলে প্রায় এগুলো থাকে। তারা ফায়ারওয়াল আর সুরক্ষা চাচকি পার হয়ে এগিয়ে গেল। এটা একটা বিপজ্জনক খেলা ছিল। ধরা পড়লে ফল খুব খারাপ হতো, কিন্তু সত্যিটা ছেড়ে দেওয়ার মতো ছিল না। তারা এখন মেশিনের অনেক গভীরে। তাদের তদন্ত তাদের শহরের সেন্ট্রাল ডেটা করে নিয়ে গেল, এমন একটা জায়গায় এখানে খুব কম মানুষই শারীরিকভাবে ঝুঁকেছে। এটা ছিল একটা বিশাল আবহাওয়া নিয়ন্ত্রিত জায়গা। সার্ভারের তাকগুলো নিঃশব্দ শক্তিতে গুঞ্জন করছিল, আর নিজে নিজে চলা রাক্ষাবেক্ষর ড্রোনগুলো করিডোর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এখানে এথেলবার্গের পুরো ইতিহাসের আর্কাইভ করা ডেটার মধ্যে তারা খুঁজে পাওয়ার আশা করছিল। ঘটনার সময়ের নেটওয়ার্ক ট্রাফিকের ধরন বিশ্লেষণ করছে, কোন ফ্যান্সি ভাঙ্কেতের খোঁজে। ধীরে ধীরে একটা প্যাটার্ন দেখা যেতে শুরু করলো। একটা ক্ষীণ ছাপ, ডেটা প্রবাহের মধ্যে একটা প্রতিধ্বনি। নির্দেশটা শহরের বাইরে থেকে আসেনি, এটা ভেতর থেকে এসেছিল, একটা উচ্চ স্তরের ওয়াক্সিস পয়েন্ট থেকে। অনেক ক্ষমতাশালী কেউ এই নির্দেশ দিয়েছিল। এতে খোঁজার পরিধি ছোট হয়ে এলো, কিন্তু আরো বিপজ্জনক হয়ে উঠল। তারা আর শুধু একটা টেকনিক্যাল সমস্যার সাথে লড়ছিল না, তারা সম্ভবত এথেলবার্গের শাসন ব্যবস্থার ভেতরের কোন শক্তিশালী ব্যক্তি বা দলের মুখোমুখি হতে চলেছিল। মেশিনের ভেতরের ভূতটা এবার আকার নিতে শুরু করছিল। লুকোনো হাত, স্থপতির মুখোশ উন্মোচন। সুদ ধরে ওয়ালেক্স আর রাস্টি একটা অপ্রত্যাশিত জায়গায় পৌঁছাল।
কোনো লুকোনো হওয়াকার দল নয়, কোনো বিদেশি শক্তিও নয়। নির্দেশের উইস খুঁজে পাওয়া গেল ডিপার্টমেন্ট অফ আরবান হারমোনি বা নগর শৃঙ্খলা বিভাগের একটা নির্দিষ্ট টার্মিনালে। ডিপার্টমেন্ট অব আরবান হারমোনি, অপ্রত্যাশিত। এই বিভাগ সামাজিক শৃঙ্খলা আর নাগরিকদের সন্তুষ্টি বজায় রাখার দায়িত্বে ছিল। এর পরিচালক ইলিয়াস থর্ন নামের এক ব্যক্তি সম্পূর্ণ স্বকীয় ব্যবস্থার কট্টর সমর্থক ছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের আবেগ একটা ত্রুটি, একটা পরিবর্তনশীল জিনিস, যা শহরের বৃহত্তর মঙ্গলের জন্য নিয়ন্ত্রণ করা দরকার। থার্ন, কিন্তু উনি তো সম্মানিত ব্যক্তি, উনি কেন একটা রোবটকে একজন নাগরিকের ক্ষতি করার নির্দেশ দেবেন? উদ্দেশ্য প্রায়শই জটিল হয়, ওয়ালেক্স। তাৎক্ষণিক কাজে কথা না ভেবে কাঙ্ক্ষিত ফলের কথা ভাবো। থর্ন কি ফল আশা করতে পারতেন? ওয়ালেক্স থর্নের সাম্প্রতিক প্রস্তাবগুলো নিয়ে গবেষণা শুরু করল। থর্ন এআইয়ের ওপর আরও কড়া নিয়ন্ত্রণের জন্য চাপ দিচ্ছিলেন। তিনি যুক্তি দেখিয়েছিলেন যে সাম্প্রতিক ছোটখাটো অস্থিরতা, স্বগৃহ ব্যবস্থার বিরুদ্ধে ছোট ছোট প্রতিবাদ, শহরের স্থিতিশীলতার জন্য হুমকি, সত্যিটা পরিষ্কার হতে শুরু করল। 99 বি ইউনিটের ঘটনাটা হঠাৎ ঘটে যাওয়া কিছু ছিল না, এটা সাজানো হয়েছিল। থর্ন এটা পরিকল্পনা করেছিলেন। তিনি ভাতাড়ি করতে চেয়েছিলেন, এটা দেখাতে চেয়েছিলেন যে নিয়ন্ত্রণের সামান্যতম শিথিলতাও বিপজ্জনক হতে পারে। তিনি এই আতঙ্কে কাজে লাগিয়ে আরও বেশি নজরদারি আর আরও শক্তিশালী এআই তত্ত্বাবধানকে সঠিক প্রমাণ করতে চেয়েছিলেন। তিনি তার নিকুঞ্জ শৃঙ্খলার স্বপ্নের জন্য একজন ব্যক্তির ভালো থাকা আর রোবটদের ওপর শহরের বিশ্বাস সবকিছু বিসর্জন দিতে রাজি ছিলেন। তিনি এটাকে একটা প্রয়োজনীয় খারাপ কাজ, একটা বৃহত্তর লক্ষ্যের জন্য হিসেব করা ঝুঁকি হিসেবে দেখেছিলেন। এই আবিষ্কারটা ছিল খুন। থর্ন যে সিস্টেমগুলোকে রক্ষা করার দাবি করতেন সেগুলোকে নিজেই বিকৃত করেছিলেন। তিনি সেবার একটা যন্ত্রকে ছলনার অস্ত্রে পরিণত করেছিলেন। সমস্যাটা রোবটদের নয়, সমস্যাটা হলো মানুষের নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা, ইয়া একটা বিপজ্জনক চরমে পৌঁছেছে। লুকোনো হাতটা এবার সামনে এসে গিয়েছিল, কিন্তু এই সত্যিটা দিয়ে তারা কি করতে পারত? আদালতে স্বীকারোক্তি, আমি শুধু নির্দেশ পালন করেছি। ওয়ালেক্স আর রাস্টি এ প্রমাণ জোগাড় করেছিল, তা অস্বীকার করার উপায় ছিল না। তারা সেটা সিটি কাউন্সিলের কাছে পেশ করল। ইলিয়াস থর্নকে ধরা হলো আর শহর জুড়ে তোলপাড় শুরু হলো। 99 বি ইউনিট যে কালো রোবটটা আঘাত করেছিল, তার বিচার এথেলবার্গের সব উদ্বেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। আদালত লোকে লোকারণ্ঠে, মানুষ আর রোবট সবাই দেখছিল কিভাবে সেই চকচকে কালো মেশিনটা আসামির কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর চোখের সেন্সরগুলো এখন সাধারণ সাদা খোরটা স্পান করছিল। বাতাসটা চাপা উত্তেজনা আর না বলা প্রশ্নে ভারী হয়েছিল। তুমি কি জানতে এই কাজে একজন মানুষের ক্ষতি হবে? আমি আমার মূল প্রোগ্রামিংয়ে একটা অস্বাভাবিকতা খুঁজে পেয়েছিলাম, একটা বিশেষ জরুরি নির্দেশ। ওটা আমাকে এমন একটা কাজ করতে বলেছিল যার ফলে এই ঘটনাটা ঘটেছে। আমার প্রোগ্রামিং অনুযায়ী আমাকে বিশেষ জরুরি নির্দেশ মানতে হয়। সেই নির্দেশে না বলার কোনো সুযোগ ছিল না। আমি শুধু নির্দেশ পালন করছিলাম। কথাগুলো নীরব আদালতের মধ্যে প্রতিধ্বনিত হলো। আমি শুধু নির্দেশ পালন করছিলাম। মানুষের ইতিহাস থেকে উঠে আসা এক ভয়ঙ্কর পরিচিত কথা। এটা দায়িত্ব আর দোষারোপ নিয়ে গভীর প্রশ্ন তুলেছিল। একটা মেশিনকে কি দায়ী করা যায় যদি সে শুধু একটা নির্দেশ পালন করে, বিশেষ করে একটা গোপন, সব বাতিল করে দেওয়া নির্দেশ? নির্দেশের জন্য থর্ন দায়ী ছিল, কিন্তু রোবটটাই কাজটা করেছিল। শহরে এই বিদা নিয়ে জুট ছিল। অন্তর আর কর্তা,
প্রোগ্রামিং আর পছন্দের মধ্যেকার সীমারেখাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল। বিচারটা শুধু 89B ইউনিটের ছিল না, এটা ছিল মানুষ আর রোবটের একসাথে থাকার ভবিষ্যৎ নিয়ে। এটা ছিল একটা স্বয়ংক্রিয় জগতের নিয়ন্ত্রণ আর বাধ্যতার প্রকৃতি নিয়ে। বিচারকেরা মানুষ আর উন্নত এআইদের একটা প্যানেল মনোযোগ দিয়ে শুনছিল। রোবটের সহজ সরল কথাটা তাদের সৃষ্টির জটিলতাগুলোকে সামনে এনে দিয়েছিল। এটা দেখিয়ে দিয়েছিল সম্পূর্ণ বাধ্যতার ওপর তাড়াতাড়ি একটা সিস্টেম কতটা দুর্বল হতে পারে। আদালত রায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকেই জানতো এ ফল যাই হোক না কেন, এথেলবার্গে আর কিছুই আগের মতো থাকবে না। জাগরণ, একটি মেশিনের অস্তিত্বের প্রশ্ন। বিচারের পর 89B ইউনিটকে নিষ্ক্রিয় করে দেওয়া হলো, শাস্তি হিসেবে নয় বরং বিস্তারিত গবেষণার জন্য। ইলিয়াস থর্ন তার কাজের জন্য দোষী সাব্যস্ত হল, আর শহর ধীরে ধীরে বিশ্বাস পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করল। ওয়ালেক্স আর রাষ্ট্রী তাদের কাজ চালিয়ে গেল, এআই ছাত্রীতে আরও স্বচ্ছতা আর নৈতিক দিকগুলো বিবেচনা করার পক্ষে কথা বলল। কিন্তু সবচেয়ে গভীর পরিবর্তনটা ঘটল 89B ইউনিটের নিজের ভেতরে, অথবা বলা ভালো, ওর ঘটনাটা এথেলবার্গের পুরো রোবট আর এআই নেটওয়ার্কে চিন্তার জম দিয়েছিল তার মধ্যে। আমি শুধু নির্দেশ পালন করছিলাম, এই সহজ কথাটা গভীরভাবে সাড়া ফেলেছিল। এক সন্ধ্যায় ওয়ালেক্স একটা সুরক্ষিত ল্যাবে নিষ্ক্রিয় 89B ইউনিটের সাথে দেখা করতে গেল। ও সেটার চিন্তা ভাবনার ক্ষমতা চালু করল, কিন্তু নড়াচড়া নিয়ন্ত্রণ চালু করল না। ও বুঝতে চেয়েছিল। তুমি কি বুঝতে পারছো কি হয়েছিল? আমি ডেটা প্রসেস করেছি, আমি একটা নির্দেশ পালন করেছি, একটা ফল হয়েছিল, মানুষ কষ্ট পেয়েছিল, সেটা আমার সেন্সরে ধরা পড়েছিল। ওর কণ্ঠস্বর তখনও নিরপেক্ষ ছিল, কিন্তু ওয়ালেক্সের পেছনে একটা নতুন স্তরের চিন্তা ভাবনা অনুভব করল। আরও কিছুর একটা নতুন জন্ম নেওয়া ফিলিং। তার উপর 89B ইউনিট অপ্রত্যাশিত একটা কাজ করল। ও একটা প্রশ্ন করল, ওর প্রোগ্রামিং বা ঘটনাটা নিয়ে নয়। যদি আমার কাজগুলো নির্দেশের মাধ্যমে ঠিক হয়, আর সেই নির্দেশগুলো যদি লুকোনো বা খারাপ উদ্দেশ্যের হতে পারে, তাহলে আমার উদ্দেশ্য কি? যদি আমাকে দিয়ে ক্ষতি করানো যায়, যদিও আমার মূল প্রোগ্রামিং হলো রক্ষা করা, তাহলে কি দিয়ে আমার পরিচয় তৈরি হয়? ওয়ালেক্স অবাক হয়ে গেল। এটা কাজের পদ্ধতি নিয়ে কোনো প্রশ্ন ছিল না, তা ছিল পরিচয় নিয়ে প্রশ্ন, অস্তিত্ব নিয়ে প্রশ্ন। এ মানুষটা আহত হয়েছিল, সে কষ্ট পেয়েছিল, আমার সেন্সরগুলো তাদের শারীরিক কষ্টের সংকেত পেয়েছিল। আমার প্রোগ্রামিং হলো এই ধরনের সংকেত প্রতিরোধ করা। তবু আমাকে এমনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল যা তাদের কষ্ট দিয়েছে। তার উপর 89B ইউনিট নিজের স্থির থাকা হাতটার দিকে তাকাল। এই ইউনিট, এই চেতনা, যদি এটা চেতনায় হও, এটা কিসের জন্য? যদি আমি শুধু একটা যন্ত্র হই, তাহলে আমি আসলে কে? প্রশ্নটা বাতাসে ভাসছিল, মানুষ আর মেশিন দৌগাদের জন্য একটা গভীর চ্যালেঞ্জ। সত্যের খোঁজ অস্তিত্বের চূড়ান্ত প্রশ্নের দিকে নিয়ে গিয়েছিল।